সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্টের একজন সাবেক উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা কথা আমার দৃষ্টি কেড়েছে। প্রভাবশালী বলেছে যেহেতু সমন্বয়কারী জুলাই যোদ্ধাদের থেকে অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, সেই জন্য প্রভাবশালী বললাম। তো ওনার কমেন্টটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর দিকে তাদেরকে ডিপ স্টেট থেকে প্রপোজাল দেওয়া হয়েছিল যেন ওরা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ব্যবস্থা করেন। তো 2029 সালের সিগনিফিকেন্স হচ্ছে সেই শেখ হাসিনা গভর্নমেন্টের রিমেইনিং পিরিয়ড যেটা, এটাও প্রপোজাল দেওয়া হয়েছিল যে তারেক রহমান সহ বিএনপির লোকজন যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তো যেহেতু ওদের নামে মামলা মোকদ্দমা ছিল, সেগুলিকে আদালতের মাধ্যমে ডেট পিছায়া লেংদি করানো। তো আবার এটাও ওনাদেরকে বলেছেন যে সেটা কিভাবে করতে আপনারা তো জানেন, খেয়াল করেন ব্যাপারটা। তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আসিফ মাহমুদ এটাও বলেছে যে এই প্রপোজালটা ওনাদের কাছে যেমন দিয়েছেন, হয়তো পরবর্তীকালে অন্যান্য উপদেষ্টাদের কাছেও দিয়েছেন। তো এটার সিগনিফিকেন্স হচ্ছে পুরা ইন্টারিম গভর্নমেন্টকে যে একসাথে প্রপোজালটা দিয়েছে তা নয়, এক এক সময় এক এক উপদেষ্টাদেরকে দিয়েছে। তো প্রথম যখন দিয়েছে তখন আসিফ মাহমুদ ডেফিনেটলি ওয়াজ পার্ট অফ ইট। আচ্ছা, তো উনি পরে সাধুভাবে বলেছেন যে আমরা সেটাই রাজি হইনি। তারপরে উনি আরও দু একটা কথা বলেছেন যে ডক্টর খলিলুর রহমানকে নাম নেন নাই, কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা বিএনপির ক্যাবিনেটে আছে। তো তার মানে হচ্ছে যে হয়তো নির্বাচনটা লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, মনে হচ্ছে যেন এখানে কোনো যোগসাজশ হয়েছে, এরকম একটা ইন্ডিকেশন দিয়েছে। তো এখন আরও ডিসকাশনে যাওয়ার আগে, যেহেতু আজকাল ডিপ স্টেটটা সবাই ইউজ করে টার্মটা, তো মনে হবে জানি খুব ফ্যান্সি একটা টার্ম, এর মধ্যে কি জানি আছে। তো ডিপ স্টেট নিয়ে আমি একটু রিসার্চ করেছি যাতে খালি আমার মুখস্থ কথা না বলি। তো ডিপ স্টেট হচ্ছে বেসিক্যালি সরকারের বাইরে, সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে, কোনো রকম নির্বাচিত কিছু না, সেটা সামরিক বাহিনীর লোকজন হতে পারে, বিজনেস কমিউনিটি হতে পারে, সুশীল সমাজের লোকজন হতে পারে, সমাজের পাওয়ারফুল লোকজন হতে পারে যারা বিভিন্ন ভাবে নিজেদের পাওয়ারকে কাজে লাগাতে চায়। এরা মিলে এক ধরনের একটা হতে পারে, ভিন্ন ভিন্ন কমিউনিটি হতে পারে, গ্রুপ হতে পারে, এরা সরকারকে বিভিন্নভাবে প্রেশারাইজ করে বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এটা হচ্ছে ইন্টারনাল ডিপ স্টেট। বেসিক্যালি ইনস্টিটিউশনগুলি ফর্মাল কোনো ইনস্টিটিউশন না, হতে পারে আমি আর আপনি যদি সাংঘাতিক পাওয়ারফুল হই, আমরাও ডিপ স্টেটের পার্ট হতে পারি। আরেকটা ডিপ স্টেট হতে পারে সেম ওয়েতে ওদের নির্দিষ্ট কোনো সরকারি ক্ষমতা নেই, সেটা বিদেশি শক্তি হইতে পারে। তা আমাদের দেশে তো ধরেন কিছু হইলেই মনে করে আমেরিকা জড়িত, ইন্ডিয়া জড়িত, সেরকম। তো পরে আসিফ মাহমুদকে প্রথম আলো থেকে পরের দিন জিজ্ঞেস করেছিল যে আপনি যখন ডিপ স্টেটের কথা বললেন, হু আর দোজ পিপল বা ইনস্টিটিউশন, ডিপ স্টেট কারা ছিল? তখন আসিফ মাহমুদ আবার একটু ডিপ্লোম্যাটিক্যালি বলছে যে সেটা দেশি বিদেশি শক্তি ছিল, আমি তো নাম নিতে পারবো না। আচ্ছা, আমার কিছু কোয়েশ্চেনও আছে এবং পয়েন্টও আছে, সেটা পরে আসবো। আর সে যেটা বলেছে ডক্টর খলিলুর রহমানের কথা, যে ও যেহেতু বিএনপির ক্যাবিনেটে খলিলুর রহমানকে রেখেছে, তার মানে হচ্ছে ইলেকশনটা ফেয়ার হয় নাই বা কিছু একটা গোট পাকানো হয়েছে, সেটার একটা ইঙ্গিত দিতে চাচ্ছে। তো ডিপ স্টেট এখন বুঝতে পারতেছেন, তার মানে হচ্ছে যে ইলেকশনটা ও এমন একটা, আসিফ মাহমুদ এমনভাবে বলেছেন যেন ওনারা খুব গণতন্ত্রকামী হিসাবে গণতন্ত্র চেয়েছিলেন বলে ইলেকশন হয়েছে। কিন্তু আমরা সবাই জানি ওই যে তারেক রহমান বলেছে ওনাকে আসতে দিবেন কি দিবেন না, বা ওনার উপর ডিপেন্ড করে না। তো এখন বুঝতে পারতেছেন সেই সমস্ত কনস্পিরেসি সেই সময় চলতেছিল। তো আমরা এটাও জানি যে ইলেকশন নিয়ে ওনারা অনেক হ্যাঙ্কি প্যাঙ্কি করেছেন অ্যাজ এ হোল অথবা কয়েকজনে মিলে। তো
এই প্রসঙ্গেও শেষ পর্যন্ত আমি আমার অনেক ভিডিওতে বলেছি আলটিমেটলি তারেক রহমান দেশে এসে যাওয়ার পরে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা পপুলারিটি দেখেছে সেটার পরে আর ইউনুস গভর্নমেন্ট অ্যাজ এ হোল আর ওই কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি করার চান্স পায়নি। তখন মোটামুটি ইলেকশনের ডেট 12ই ফেব্রুয়ারি ইলেকশন পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আচ্ছা, তো এখন কয়েকটা কোয়েশ্চেন এখানে জাগে। একটা হচ্ছে যে আসিফ মাহমুদ বলছে যে ওদেরকে ডিপ স্টেটের থেকে প্রপোজাল দেওয়া হয়েছিল। তো যেহেতু সরকারের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ছিল, প্রশ্ন হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন যে এই যে সরকারের উপদেষ্টারা কিছুদিন আগে রিজওয়ানা কিছু কথা বলে গোলমাল পাকিয়ে ফেলেছিল, তার আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব কিছু কথা এসে বলে ফেললেন ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধে, এখন আসিফ মাহমুদ বলতেছে। তো এরা সবাই ওই সরকারের অংশ ছিল ইন্টারিম গভর্নমেন্টের। তো এরা সবাই এসে এখন এক এক কথা বলতেছে, এক একজন এক এক কনফিউশন সৃষ্টি করতেছে। তো আমার কাছে মনে হয় একটা হচ্ছে যে ওরা সরকারের অংশ হিসাবে উপদেষ্টা হিসাবে যে ওথ নিয়েছিল সেই ওথ ভঙ্গ হচ্ছে, কারণ আপনি রাষ্ট্রীয় ক্লাসিফাইড ইনফরমেশন আপনি দিতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি দিতেই হয়, সে যেগুলি এখন রিলিজ করতেছে, সেই ক্ষেত্রে আপনাকে বাকিটাও ক্লারিফাই করতে হবে। হু আর দিস ডিপ স্টেটস? ইজ ইট আমাদের ইন্টারনাল আর্মির বিজনেসম্যান বা অন্যান্য কমিউনিটি? হু আর দে? রাইট? তো এই কোয়েশ্চেন স্বাভাবিক। রিজওয়ানাও সেই একই কারবার করেছিল, ওই সৈয়দা রিজওয়ানা হাসান, যে ওনারা জামাতে ইসলামকে আসতে দেন নাই, নাম নেন নাই, কিন্তু বলেছেন। তো এরা কি বানিয়ে বানিয়ে কথা বলতেছে নাকি নিজেদের দাম বাড়ানোর চেষ্টা করতেছে? 2 নম্বর খেয়াল করেন, সে বলেছে যে ডিপ স্টেটের লোকজনরা বলেছে যে তারেক রহমান সহ অন্যান্যদের মামলা মোকদ্দমাগুলি ঝুলায় রাখেন। কিভাবে করতে হয় আপনারা জানেন, কতটা খেয়াল করেন। এর মানে হচ্ছে যে বিচার বিভাগের যে স্বাধীনতা বলে মুখে মুখে, আসলে কোনো স্বাধীনতাই নেই। অর্থাৎ আপনি বিচার বিভাগের বিচারককে বলে দিলেই যার যার মামলা পিছায় যাবে। এখন তারেক রহমানের কথা বলেছে, ওনার মামলায় যদি পিছায় দিতে পারে মুখের কথায় কথায় সরকারের, তো আর আপনারা আম আদমিদের কি অবস্থা হবে সেটা বুঝতেই পারতেছেন। দ্যাটস এ ব্যাড নিউজ। আচ্ছা, আর খলিলুর রহমান সম্বন্ধে অনেক কথা হয়েছে, অনেক কনস্পিরেসি আছে। তবে আমার একটা ভালো থিওরি আছে খলিলুর রহমান সম্বন্ধে, কেন ওনাকে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রেসিডেন্ট সাহেবকে রেখে দিয়েছে আর আগের আর্মি চিফ ওয়াকারুজ্জামানকে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছে? আমার ধারণা, ওই যে বলেছিলাম যে আর্মিতে যেহেতু গত 16-18 মাস ওয়াকারুজ্জামান সাহেব ম্যানেজ করে রেখেছেন, তো তারেক রহমান সাহেব ভাবছেন আমি নূতন ক্ষমতা নিয়েছি, এনার স্বার্থেই ক্যান্টনমেন্টে যদি কোনো ব্যাড এলিমেন্টও থাকে আপাতত উনি কন্ট্রোল করে রাখবে। তারপরে আমার যখন ফুল কন্ট্রোল আসবে বা কমান্ড আসবে তখন দেখব। এটা হচ্ছে ওয়াকারুজ্জামানের জন্য বলেছিলাম। প্রেসিডেন্টের জন্য আমি বলেছিলাম যে এখন ভাবছে যে নূতন একজন না এনে ওনাকে বসায় রাখি, তারপর দেখি কোথায় কি হচ্ছে, অবস্থা বুঝে তখন প্রেসিডেন্টকে চেঞ্জ করব। তো সেটা নিয়ে অনেকের আবার কনস্পিরেসি থিওরি আছে যে এনাকে এখন না সরিয়ে 29-এ সরাইলে 2029-এ তাইলে আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনাদের প্রেসিডেন্ট থাকবে। যাই হোক, সেই কনস্পিরেসিতে গেলাম না। খলিলুর রহমান সম্বন্ধে ফেরত আসি। আমার একটা ধারণা, যদিও সবার ধারণা খলিলুর রহমান সাহেবদের সাথে বিএনপির ঘুটু হয়েছে ইলেকশনের জন্য, আমার কিন্তু তা মনে হয় না। আমি ওই একই থিওরি দিচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেবকে যেমন রেখে দিয়ে ক্যান্টনমেন্টটাকে আপাতত কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছে, যে নূতন কোনো ঝামেলা চাই না, যেমনি চলতেছে এমনি কিছুদিন চলুক, তারপরে দেখব। খলিলুর রহমান সাহেব যেহেতু আমেরিকার সাথে ডক্টর ইউনুসদের সাথে ওখানে ওনার পররাষ্ট্রনীতিতে আগে থেকে ওনার নানা জায়গায় নানা কানেকশন আছে, তা আমার ধারণা তারেক রহমান সাহেবরা ভেবেছেন যে ওয়াকারুজ্জামান সাহেব যেমন এই যে ক্যান্টনমেন্ট দিকটা সামাল দিবে আপাতত, যাই হোক থাকুক বা না থাকুক কোনো ব্যাড এলিমেন্ট, ভাবছে যে খলিলুর রহমান সাহেবকে আপাতত রেখে দিলে ওই অঞ্চলে পশ্চিমা বিশ্বে যে সমস্ত গোলমাল পাকানোর কথা ছিল, ইনক্লুডিং ইভেন ডক্টর ইউনুস, কথার কথা, হু নোজ, এই ভদ্রলোক থেকে গেলে এটা হবে বিজনেস অ্যাজ ইউজুয়াল, মানে কোনো রকমের আপাতত চেঞ্জ হলো না, রাইট? আমেরিকা বা অন্যান্য থেকে ভালো কিছু হবে না, কিন্তু খারাপও কিছু হবে না। আমার ধারণা এই কারণেই
খলিলুর রহমান সাহেবকে বিএনপিতে আপাতত পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রেখে দিয়েছে। এটা আমার গুড থিওরি। আর ব্যাড থিওরি যারা বলে যে কনস্পিরেসি থিওরি, যে হয়তো উনি ইলেকশন নিয়ে গটু পাকিয়েছে, আমার কেন জানি মনে হয় না এটা হয়েছে। আমার মনে হয় উনি এই পশ্চিমা বিশ্বের সাথে যাতে নতুন কোনো কেওয়াস সৃষ্টি না হয়, সেটার জন্য আপাতত ভাবছে যে যেমনি আছে এমনি চলতে দাও। দ্যাট মে বি দি মেইন রিজন। আচ্ছা, এখন লাস্ট যেটা শেষ করব সেটা হচ্ছে আসিফ মাহমুদ। কিছুদিন আগে সৈয়দা রিজওয়ানা হাসান কিছু কথাবার্তা বলে খামাখা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে। হয় খামাখা করেছে, অথবা যদি খামাখা না হয় তাহলে কি করেছেন এটার জন্য এদেরকে অ্যাকাউন্টেবল করা দরকার, রাইট? আর আসিফ মাহমুদ এখন আরেক থিওরি নিয়ে বের হয়েছে, যে ডিপ স্টেটরা ওনাদেরকে বলেছিল, প্রপোজাল দিয়েছে এবং প্রথম আলোয় এসছে। তো সেই প্রথম আলো পরে আবার ফলো আপ করেছে যে ডিপ স্টেট কারা ছিল। তো ফ্যান্সি ডিপ স্টেট, ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে লাভ হবে না। এই ডিপ স্টেট তার মানে হচ্ছে আমাদের লোকালি লোকজন ছিল, সেটা আর্মিতে হোক, প্রশাসনের হোক, আগের ইন্টেলিজেন্সের হোক, মানে লোকাল যারা ছিল ডিপ স্টেট। তো সেটা কারা ছিল এখন বের করতে হবে তাহলে। তো এই জন্য উপদেষ্টাদেরও বলবো যে বেফাস কথা বলে বলে নিজেদেরকে ঝামেলায় ফেলতেছেন। মানে একটা সময় আসবে, সরকার যারা এখন আছে, যাদের সম্বন্ধে বলতেছেন, বিশেষ করে এই সমস্ত এখন প্রাইম মিনিস্টার যিনি, ওনার কেসকেও আপনারা ঝুলায় রাখবেন। সমস্ত প্রশ্নের সমাধান করতে হবে যে এই ডিপ স্টেট কারা, ইন্টারনালি আমাদের দেশে কারা ছিল সেই লোকগুলি। ডিপ স্টেট শুনতে ফ্যান্সি লাগতেছে, কিন্তু আর্মির হইতে পারে, প্রশাসন হইতে পারে, পুলিশের হইতে পারে, সাংবাদিক হতে পারে, হু নোজ, রাইট? তো ডিপ স্টেট বলে এড়িয়ে যাওয়ার কোনো চান্স নাই। তো এটা বলতেছি, রিজওয়ানা যেমন সাংঘাতিক ইয়েতে পড়েছিল ক্রিটিসিজমে, আসিফ মাহমুদ এখন হি ইজ ক্রিয়েটিং নয়েজ, এবং এটার জন্য কিছুদিন পরে তাকেও অ্যাকাউন্টেবল হইতে হবে। এখন না হোক, কিছুদিন পরে হইলেও হইতে হবে। সেই জবাব অনেকেই জানতে চাইবে যে কে সেই ডিপ স্টেট ছিল, ইন্টারনালি, এক্সটার্নালি।